হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমাদের সবচেয়ে বড় যে নিউজটা সেটা হচ্ছে আমাদের পাবনা ভূত এফএম এ চলছে বিশাল বড় ক্যাম্পেইন। আর আমাদের ক্যাম্পেইনের সাথে সংযুক্ত থাকতে হলে আপনাকে আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জীবনে অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। চাইলে আপনি আমাদের স্টুডিওতে এসেও আপনার ঘটনা শেয়ার করতে পারেন বা চাইলে আপনি রেকর্ড করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। বা চাইলে আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে আমাদের সাথে আপনার গল্প শেয়ার করতে পারেন। শেয়ার করলে আমাদের ক্যাম্পেইনে আপনি সংযুক্ত হয়ে যাবেন। সাথে রয়েছে আরেকটা বড় একটা সংবাদ, সেটা হচ্ছে পাবনা জেলার সকল কনটেন্ট ক্রিয়েটরদের সাথে নিয়ে আমি একটা আয়োজন করতে চলেছি। সেটাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি আমাদের ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত থাকেন আরকি। আজকের গল্পের লেখক হচ্ছে মেহেদী হাসান স্বাধীন ভাই। আপনিও চাইলে আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনাতে চলে যাই। রাত ১টা। গ্রীষ্মকালীন রাতগুলো যেমন গরম আর ক্লান্তিকর হয়, আজকের রাতটা যেন তার ব্যতিক্রম। জানালার বাইরে নীরবতা, মাঝে মাঝে কেবল হালকা শীতল মৃদু হাওয়া বয়ে যায়। ঘর অন্ধকার, শুধুমাত্র একটা ছোট্ট টেবিল ল্যাম্প জ্বলছে টেবিলের উপর। সে সেই টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে একটা পুরনো বই পড়ছে। সে বই পড়তে পড়তে যেন বইয়ের কোনো গল্পের মধ্যেই হারিয়ে গেছে। কোথাও হারিয়ে যাওয়া ট্রেন, কোথাও কোনো যাত্রীবাহী জাহাজ অকারণে উধাও হয়ে যাওয়া, কোথাও আবার পুরনো গ্রাম মানুষ এক রাতেই গায়েব হয়ে যাওয়া। তার চোখ আটকে যায় এক জায়গায়। সেখানে লেখা ছিল, ট্র্যাজেডি কখনো শেষ হয় না, তারা বারবার ঘটে, ভাঙা ঘড়ির কাঁটার মতো। যতক্ষণ না কেউ সেই চক্র ভাঙছে। কিন্তু সেই চক্র ভাঙবে এমন সাহস কার আছে? কেই বা চাইবে নিজের জীবনকে বিলিয়ে দিতে? এই লাইনটা যেন সরাসরি তার মনে গেঁথে গেল। হঠাৎ চারপাশে নীরবতা ভারী হয়ে উঠল। টেবিল ল্যাম্পের আলো কেঁপে উঠল একবার। সে বইয়ের পাতায় চোখ রেখেই বুঝল তার বুকের ভেতর এক অদ্ভুত অস্তিত্ব কাজ করছে। সে অনুভব করতে পারে পেছন থেকে তার কাছে কেউ এগিয়ে আসছে। তার গলা শুকিয়ে এসে কিন্তু সামান্য হাত বাড়িয়ে সে পানির গ্লাসটা হাতে নিবে এই সাহসটুকু পাচ্ছে না। পেছন থেকে কেউ একজন শীতল হাত তার কাঁধে রাখে। সে তার মাথা ঘুরিয়ে দেখার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। পেছন থেকে কারো ঠান্ডা কণ্ঠ ভেসে এলো তার কানে, আরে ভাই, কি পড়ছিস এত মন দিয়ে? স্বাধীন এবার বুঝতে পারে সে পেছনে থাকা ব্যক্তিটা আর কেউ না, তার বন্ধু নীল। এটা বুঝতে পেরে স্বাধীন কিছুটা বিরক্ত নিয়েই বলে, তোকে বলেছি না রাতে এভাবে আসিস না, হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার একদিন। নীল হেসে উঠে চেয়ার টেনে বলল, হার্ট অ্যাটাক তোর হবে? ভাবতেই হাসি পায় একজন সাইকোলজিস্ট এই ধরনের কথা বলে। স্বাধীন স্নান হাসল, বইয়ের পাতাটা ধীরে ধীরে বন্ধ করে বলল, জানিস, কখনো কখনো মনে হয় যে গল্পগুলো পড়ি সেগুলো শুধু গল্প না, যেন কোনো না কোনোভাবে সত্যি। নীল ভ্রু কুচকিয়ে তাকালো, আবার শুরু করলি তোর এইসব প্যারানর্মাল বইগুলো? একদিন আমি ঠিকই ফেলে দিব দেখিস। স্বাধীন গম্ভীর স্বরে উত্তর দিল, তুই বিশ্বাস করিস আর না করিস, কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো শেষ হয় না, আর সেইগুলোই মানুষকে তাড়া করে বেড়ায়। নীল স্বাধীনের শেষের কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, কালকে তোর ফ্লাইট কয়টায়? স্বাধীন, সকাল ৯টায়। নীল বলল, এখন বাজে রাত ১টা, তোর কালকে ৯টায় ফ্লাইট, আর তুই এখনো বসে বসে বই পড়ছিস? স্বাধীন বলল, কি করব বল, এক্সাইটমেন্টে ঘুম আসছিল না, তবে তোকে খুব মিস করব রে। নীল বলল, ব্যাপার না, সামনের মাসে তো আমিও আসছি, যদিও পাসপোর্ট নিয়ে সমস্যা না হলে একসাথেই যেতে পারতাম। স্বাধীন বলল, তা ঠিক। যাই হোক, কানাডার পড়াশোনা তো শেষ করলাম, এবার তাহলে বাংলাদেশে আবার ফেরার পালা। নীল তখনই বলে উঠল, তোর জবাবটাও কনফার্ম না? স্বাধীন, হ্যাঁ, জাস্ট গিয়ে জয়েনিং করতে হবে 7 দিন পরে। পরদিন সকাল 8টায় নীল গিয়ে স্বাধীনকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে। যথারীতি সময়ে প্লেন টেক অফ করে। স্বাধীনের গন্তব্য বাংলাদেশ। তবে সে কি সত্যিই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, নাকি অজানা কিছু অপেক্ষা করছে তার জন্য? প্লেন শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করে। নিজ দেশে দীর্ঘ 7 বছর পর ফিরে এসেছে সে। সব কিছুই বদলে গেছে। বাংলাদেশে পরিবার বলতে শুধু তার বাবা আর মাই আছে। তাদের সারপ্রাইজ দিবে জন্য তাদের না জানিয়েই বাংলাদেশে এসেছে সে। কিন্তু এবার তাকে ঢাকা থেকে সিলেট যেতে হবে।
নিতান্তই একটি বড় জার্নি। এর জন্য সে একটা গাড়ির ব্যবস্থা আগেই করে রেখেছিল। আবারও একটা জার্নি শুরু, ঢাকা থেকে সিলেট। ড্রাইভার সামনে থেকে গাড়ি চালাচ্ছে আর পেছনের সিটে স্বাধীন ক্লান্ত হয়ে শরীর টান টান করে বসে আছে। ক্লান্ত হওয়ারই কথা, দীর্ঘ একটা প্লেন জার্নি। দেখে মনে হতে পারে কানাডা থেকে সকাল 9টার টেক অফ করে বাংলাদেশে বিকাল 3টায় ল্যান্ড করা মানে 6 ঘন্টা জার্নি। কিন্তু বাংলাদেশ আর কানাডার টাইম সম্পর্কে ধারণা থাকলে এটা আর ভাবতে পারবেন না। সেখানে 6 ঘন্টা, এখানে 18 থেকে 22 ঘন্টা সময় নিতে পারে, কখনো একদিনও হয়। স্বাধীন একটু বিশ্রাম নিচ্ছিল এমন সময় ড্রাইভার বলল, স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? স্বাধীন বলল, জি করুন। ড্রাইভার সাহেব বললেন, স্যার, আপনি চাইলে তো সিলেটের বিমানবন্দরের টিকিট কেটে সেখানে নামতে পারতেন। তাহলে ঢাকা থেকে আবার এত দূর জার্নি করা লাগতো না। স্বাধীন, আসলে কানাডা থেকে সিলেটের কোনো টিকিটের সাহস আসলে কানাডা থেকে সিলেটের কোনো টিকিটের আজকে সহ সা- আসলে কানাডা থেকে সিলেটের কোনো টিকিটের আজকে সহ আগামী 3-4 দিনের কোনো টিকিট পাইনি। এর জন্য বাধ্য হয়েই ঢাকাতে নামতে হলো। তাছাড়া কেই বা এই জার্নি করতে চাইবে? ড্রাইভার, তা অবশ্যই ঠিক। অতঃপর আবারও এক নীরবতা বিরাজ করলো। সচরাচর ঢাকা থেকে সিলেটে যেতে সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা লাগে, অর্থাৎ রাত 10টার মধ্যে বা একটু পরেই সিলেটে পৌঁছানোর কথা। প্রায় 6 ঘন্টার মতো গাড়ি চলল আপন গতিতে। এই পুরোটা সময় একটা নীরবতায় ঘিরে ছিল। এই নীরবতা ভাঙল গাড়ির ব্রেকে ঝাঁকুনি খেয়ে। স্বাধীন বলল, কি হলো ভাই, এখানে গাড়ি থামালেন? ড্রাইভার বললেন, স্যার, মনে হচ্ছে গাড়িতে কোনো সমস্যা দেখা দিয়েছে। আপনি বসুন গাড়িতে, আমি চেক করছি। স্বাধীন, ঠিক আছে। গাড়ির ভেতর থেকে স্বাধীন পুরো এলাকাটা একবার দেখে নিল। এটা একটা গ্রাম, সবুজ গাছগাছালিতে ভরা, তবে রাতের অন্ধকারে তা পুরোটাই কালো। শুধু গাড়ির দুটো হেডলাইটের আলো আর দূরে কিছু ল্যাম্প পোস্টের আলোতে যতটুকু দেখা সম্ভব স্বাধীন তা দেখে নিল। ড্রাইভার বলল, স্যার, মনে হচ্ছে গাড়িতে কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে। প্রফেশনাল মেকানিক ছাড়া ঠিক করা সম্ভব না। স্বাধীন, কি বলেন? এখন এখানে মেকানিক কোথায় পাবেন? ড্রাইভার বললেন, এখন তো পাওয়া যাবে না, তবে আমাদের কোম্পানির সিলেটেও একটা ব্রাঞ্চ আছে, আর এখান থেকে 40 কিলোমিটার দূরে আমাদের একটা ব্রাঞ্চ আছে। সেখানে আমি খবর দিয়েছি, তবে সেখানে বলল কাল সকালের আগে মেকানিক পাঠাতে পারবে না। স্বাধীন বলল, কিন্তু আমার যে আজকে রাতের মধ্যেই পৌঁছানো খুব জরুরি, এক্ষেত্রে হাতে কি কোনো উপায় নেই? ড্রাইভার, আমি যতদূর জানি পাশে একটা স্টেশন আছে। এটা এখানের কিছু শহরের মধ্যে লোকালভাবে চলে। আপনি যেহেতু নীলাবরী যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে নীলাবরী এক্সপ্রেস নামক একটা ট্রেন আছে, ওই ট্রেনে যেতে পারেন। ওইটা ভৈরবপুর থেকে গৌধুলীপুর শহর পর্যন্ত চলে, আর আমরা এখন নীলাবরী শহরটায় আছি। এর পরের শহরটাই গধূলিপুর। এই নীলাবরী শহরটা অনেক বড়, তাই ট্রেন দিয়ে যাওয়াটা বেশি ভালো হবে। স্বাধীন, এখন তো রাত প্রায় 9:30 বাজে, এখন ট্রেন পাবো? ড্রাইভার বলল, তা তো জানা নেই, তবে স্টেশনে গিয়ে দেখতে হবে। স্বাধীন বলল, আচ্ছা, স্টেশন যাওয়ার রাস্তা আমাকে একটু বলে দিন, আমি গিয়ে চেক করে আসি। যদি সেখানে ট্রেন পাই তাহলে আমি ট্রেনে গিয়ে চলে যাব, আর যদি না পাই তাহলে এখানে ফেরত আসব। আপনার নাম্বারটাও দিন, যদি ট্রেন পাই তাহলে ফোন করে জানিয়ে দেব। ড্রাইভার স্বাধীনের কথা মতো তাকে স্টেশন রাস্তা নিজের ফোন নাম্বার দিয়ে দিলেন। স্বাধীনও নিজের হাতে একটা লাগেজ আর কাঁধে একটা ব্যাগ নিয়ে রওনা দিল স্টেশনের দিকে। 10 মিনিট হাঁটার পরেই সে স্টেশন দেখতে পায়। এগিয়ে চলে স্টেশনের দিকে আবার নিজের মনেই বলতে থাকে, আমি কেন এখানে আসলাম? আমার তো কোনো তাড়াহুড়ো ছিল না। আমি যদি থেকে যেতাম সেখানে তাহলে কোনো সমস্যা হতো না। তবে কেন আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে আসলো? এসব ভাবতে ভাবতে স্বাধীন স্টেশনের ভেতর প্রবেশ করে, কিন্তু স্বাধীন অবাক হয়ে যায় প্ল্যাটফর্ম শূন্য থাকায়। তবে স্বাধীন নিজেকে সান্ত্বনা দেয় এটা ভেবে যে এখন অনেক রাত। স্বাধীন স্টেশনের টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে কাউন্টারে এখনো স্টেশন মাস্টার বসে আছে। এটা তাকে কিছুটা স্বস্তি দেয়। স্বাধীন বলল, গোধূলিপুর যাওয়ার জন্য কি আজ রাতের কোনো ট্রেন বাকি আছে? স্টেশন মাস্টার কিছুটা ঝিমিয়ে পড়েছিল। স্বাধীনের কথা শুনে নিজেকে ঠকঠক করে জবাব দিলেন, অন্যদিন হলে আজ রাতে কোনো ট্রেন পেতেন না।
কিন্তু আজকে আমাদের একটা ট্রেন লেট হয়েছে। ট্রেন ছেড়েছে কিন্তু এখনো এসে পৌঁছায়নি। ওইটা গোধূলিপুর যাবে। স্বাধীন বলল, তাহলে কি ভাগ্য ভালো ধরে নিব? স্টেশন মাস্টার, তা ধরতে পারেন, তবে ট্রেন আসতে পারে রাত 12টা বেজে যাবে। স্বাধীন, ওটা ব্যাপার না। সারা রাত অপেক্ষা করার থেকে 2 ঘন্টা অপেক্ষা করা খারাপ হবে না। যাই হোক, একটা টিকিট দিয়ে দিন। তবে স্টেশনে কি টিকিট কাউন্টারের জন্য আলাদা লোক থাকে না? আপনি স্টেশন মাস্টার হয়ে টিকিট কাউন্টারে বসেছেন। স্টেশন মাস্টার, লোক থাকে, কিন্তু আজকে অসুস্থতার জন্য আগে চলে গেছে, তাই আমি একাই বসে আছি। স্বাধীন, ও আচ্ছা। টিকিট কাটা শেষে স্বাধীন প্ল্যাটফর্মের একটা ব্রাঞ্চে গিয়ে বসে। তারপর ড্রাইভারকে ফোন করে জানিয়ে দেয়। অতঃপর সে অপেক্ষা করতে থাকে ট্রেনের জন্য। প্রায় 1 ঘন্টা 50 মিনিট পার হয়ে গেছে। ট্রেন যখন তখন চলে আসবে এমন সময় এক বৃদ্ধের আগমন। বৃদ্ধ বলল, এই ছোকরা, এখানে বসে আছিস কেন? জানিস না এত রাতে এখানে থাকা ঠিক না? স্বাধীন বলল, কেন বলুন তো? বৃদ্ধ, তুই জানিস না এখানে রাত 12টায় একটা অভিশপ্ত ট্রেন আসে? সেই ট্রেনে যে একবার ওঠে সে আর কখনো ফিরে আসে না। ভালো চাষ তো চলে যায় এখান থেকে। এটা বলে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। স্বাধীন কিছুক্ষণ বিষয়টা ভাবে, কিন্তু পরক্ষণে বৃদ্ধের মতিভ্রম হয়েছে বলে বিষয়টা এড়িয়ে যায়। বাংলাদেশে নভেম্বর মাসে হালকা শীত থাকে, তবে সিলেটের দিকে একটু বেশি। এবার সেই শীতটা যেন আরো বেড়ে গেছে। কুয়াশা যেন আগের থেকে আরো বেড়ে গেল একটা ট্রেনের আগমনে। নীরব স্টেশনটিতে কুয়াশার মধ্যে দিয়ে একটা ট্রেনের আলো আর শব্দ ভেসে আসছে। আকস্মিক আকাশে কুয়াশার মধ্যে ট্রেনের আলো যেন ঝলমল করছে। স্বাধীনের যেন দীর্ঘ একটা অপেক্ষা অবসান ঘটল। সে এই ট্রেনের দিকে এগোতে শুরু করে। পেছন থেকে স্টেশন মাস্টার আচমকা চিল্লিয়ে বলতে শুরু করে, এই ট্রেনে উঠবেন না, এটা অভিশপ্ত ট্রেন। স্বাধীন এই কথা শুনতে পায়, কিন্তু ততক্ষণে সে বড্ড দেরি হয়ে গেছে। স্বাধীন ইতিমধ্যে ট্রেনে উঠে পড়েছে এবং ট্রেনেও এগোতে শুরু করেছে, তাও অনেক দ্রুত গতিতে। এখন ট্রেন থেকে নামতে যাওয়া মানে বড় একটা অ্যাক্সিডেন্ট। স্বাধীন এক দ্বিধার মধ্যে পড়ে যায়। সে কি আসলেই কিছু ভুল করলো? এই ভুলের ফলাফল কি হতে যাচ্ছে? নাকি সবই নিছক ভাগ্যের খেলা? অন্যান্য ট্রেন যেমন ধীরে ধীরে স্টেশন থেকে যাত্রা শুরু করে, এই ট্রেনটা যেন সম্পূর্ণ তার বিপরীত। স্বাধীন ট্রেনে ওঠা মাত্রই যেন বিদ্যুতের গতিতে ট্রেনটি চলতে শুরু করলো। মুহূর্তেই যেন স্টেশন শীতল থেকে আবারও গরম হয়ে উঠল। এতক্ষণ যত কুয়াশা ছিল তার ছিটে ফোঁটাও এখন আর নেই। অন্যদিকে স্বাধীন এখনও সেই ট্রেনের দরজার সামনেই থ হয়ে দাঁড়িয়ে আছে, যেন এতক্ষণ কি হলো তার কোনো কিছু মাথায় প্রবেশ করতে পারেনি। সে এখন স্টেশন মাস্টারের কথা বলাটা ভেবেই যাচ্ছে। এই ট্রেন উঠবেন না, এটা অভিশপ্ত ট্রেন। মানে কি এই কথার? এর উত্তর এখনো ভেবে পাচ্ছে না সে। হঠাৎ এক মেইলি কণ্ঠ ভেসে আসলো, এই যে মিস্টার, দরজার কাছে দাঁড়িয়ে আছেন কেন? পড়ে যাবেন তো। মেয়েটির কথা শুনে স্বাধীনের এবার হুঁশ ফিরল। সে দরজার কাছ থেকে কিছুটা ভেতরে এসে জবাবে বলল, দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি। আসলে আমি ট্রেনে ওঠার পর থেকে শুনতে পেলাম এটা নাকি অভিশপ্ত ট্রেন, তাই একটু। স্বাধীনের কথা পুরোটা শেষ না হতেই মেয়েটি বলে উঠল, কি? এটা অভিশপ্ত ট্রেন? কে বললে সব? আর এখনকার যুগে এসে এইসব কে বিশ্বাস করে? স্বাধীন, কে বিশ্বাস করে বা কে করে না সেটা তো জানি না, কিন্তু আপনাকে দেখার পর আমার বোঝা হয়ে গেছে এইসব অভিশাপ ভূত প্রেত বলতে কিছু নেই। যাক, বুঝলেই ভালো। যাই হোক, এখন সাইড দিন, আমি ওই দিকে যাব। স্বাধীন এবার কিছুটা জায়গা দিয়ে বলল, দুঃখিত, খেয়াল করিনি। মেয়েটা কথার উত্তর না দিয়ে তার গন্তব্যের দিকে অর্থাৎ পাশের বগির দিকে যাওয়ার শুরু করলো। মেয়েটা কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎই স্বাধীন জিজ্ঞেস করে উঠল, এই যে মিস, আপনার নাম তো বললেন না? মেয়েটি পাশের বগিতে যেতে যেতে উত্তর দিল, মায়া। স্বাধীন যেন আনমনেই একবার মায়া নামটা নিজে নিজে বলে উঠল। এবার স্বাধীন তার আশেপাশে লক্ষ্য করলো। সে যে বগিতে উঠেছে সেটা হলো জি, কিন্তু তার সিট হলো ই বগিতে। তাই সে ই বগির দিকে যেতে শুরু করলো। তবে মায়া যেদিকে গেল তার গন্তব্য তার বিপরীত দিকে। স্বাধীন যতটা না সামনে এগোচ্ছে ততটাই অবাক হয়ে যাচ্ছে। ট্রেনে অন্যান্য যেসব মানুষ আছে তারা সবাই একে অপরের সাথে বেশ ফ্রেন্ডলি কথা বলছে, মানে তারা সবাই যেন এক পরিবার। তবে এক পরিবার কি পুরো একটা বগি বুকিং করে নেবে? হয়তো নিতেও পারে যদি বড় পরিবার হয়,
এবার স্বাধীন জি থেকে এফ বগিতে প্রবেশ করলো, কিন্তু এখানেও একই অবস্থা। সবাই সবার সাথে এমনভাবে কথা বলছে যেন তারা সবাই একে অপরের বছরের পর বছর ধরে চেনে। এবার স্বাধীন একটু ভালো করে লক্ষ্য করলো, তাদের সবার পরনে রয়েছে বেশ পুরনো জামা কাপড়। অর্থাৎ 2025 সালে এসে যেমন জামা কাপড় সকলের পরার কথা, তাদের জামা কাপড় তার থেকে বেশ ভিন্ন। এবার স্বাধীন ই বগিতে প্রবেশ করে। এখানে একই পরিবেশ, কিন্তু কিভাবে সম্ভব? একটা ট্রেনে একটা মানুষ সর্বোচ্চ 15 থেকে 20 ঘন্টা জার্নি করে, তাও যদি সেটা কোনো দেশের প্রান্ত থেকে অন্য প্রান্ত হয়। কিন্তু একই জেলার মধ্যে চলমান ট্রেনে সর্বোচ্চ হলে 5 থেকে 6 ঘন্টার বেশি লাগার কথা নয়। আর এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে প্রতিটা বগিতে এমন গভীর সম্পর্ক প্রতিটা মানুষের হতে পারে না, কোনোভাবেই না। এবার স্বাধীনের নজরে আসে সেখানে ঝোলানো একটা ক্যালেন্ডারের দিকে। সেখানে নভেম্বর মাসের 17 তারিখে মঙ্গলবার দেখাচ্ছে, কিন্তু স্বাধীনের স্পষ্ট মনে আছে সে সকালেও দেখেছে নভেম্বরের 17 তারিখ হলো বুধবার। এবার সে বিষয়টা চেক করার জন্য তার ফোন বের করে। সে দেখে তার ফোনেও দেখাচ্ছে আজকে বুধবার। তাহলে কি ক্যালেন্ডার ভুল? পেছন থেকে আবার সেই মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, মিস্টার দুঃখিত, আপনি ভুল দেখছেন না, ঠিকই দেখছেন। স্বাধীন, মায়া আপনি? মায়া বলল, হ্যাঁ আমি। কি দেখছেন? এখানে তারিখ অনুযায়ী দিন আপনার ফোনের সাথে মিলছে না। স্বাধীন বলল, এখানে কি হচ্ছে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। মায়া এবার কথা না বলে ক্যালেন্ডারের উপরের দিকে যে সাল লেখা আছে তার দিকে তাকাতে বলে। স্বাধীন সেখানে তাকিয়ে দেখতে পায় সেখানে লেখা 1998। স্বাধীন, ধুর, আমি কি বোকা, সালটাই খেয়াল করিনি। আর ট্রেনের ম্যানেজমেন্টও কেমন, 1998 সালের ক্যালেন্ডার এখনও টানিয়ে রেখেছে, চেঞ্জ করবে না? মায়া, এখন 1998 সালে চলছে। এবার যেন স্বাধীন আকাশ থেকে পড়ল। স্বাধীন বলল, কি বলছেন এসব, পাগল হয়ে গেছেন নাকি? মায়া বলল, না পাগল হইনি, একটু পরেই বিষয়টা বুঝতে পারবেন। স্বাধীন, মানে? স্বাধীনের প্রশ্নটা শেষ না হতেই ট্রেনের ভেতরে থাকা প্রতিটা যাত্রী বাঁচাও বাঁচাও করে চিল্লাতে শুরু করে। স্বাধীন বুঝে উঠতে পারছে না, যারা একটু আগ পর্যন্ত সবাই একে অপরের সাথে কথা বলছিল, তারা হঠাৎ করে এমন চিৎকার করে উঠল কেন? মনে হচ্ছে এই যেন সবাই মারা যাবে। সব যাত্রী যখন পালাচ্ছিল এদিক সেদিক, তখন স্বাধীন একজনকে থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, সবাই দৌড়াচ্ছে কেন? সে উত্তর দিল, কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। এটা বলে সে আবার দৌড়াতে শুরু করলো। সবাই এক বগি থেকে আর এক বগির দিকে দৌড়াচ্ছে। কারো মুখে রক্ত, কেউ কাঁদছে, কারো বা হাত জানালার সাথে ধাক্কা খাচ্ছে। শুধু ব্যতিক্রম স্বাধীন আর মায়া। আর এর পুরোটাই স্বাধীনের মাথার উপর দিয়ে যাচ্ছে। স্বাধীন বলল, মায়া, এখানে কি হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে বলবেন? মায়া বলল, একবার বাইরে তাকান জানালা দিয়ে। মায়ার এই রহস্যময় কথা আর চোখের চাহনি যেন স্বাধীনকে এক মুহূর্তের জন্য অবাক করে দিল। কিন্তু পরক্ষণেই স্বাধীন আবার পরিস্থিতি বোঝার জন্য জানালার বাইরে তাকালো। সেখানে সে দেখতে পায় ট্রেনটা এখন একটা নদীর দিকে এগিয়ে যাচ্ছে। মূলত ট্রেনের রাস্তাটা একদম একটা নদীর কিনারে গিয়ে থেমেছে, আর ট্রেনটা সেদিকেই এগিয়ে যাচ্ছে। এমন বিপদে পড়লে ট্রেনকে থামানোর চেষ্টা করা হয়, কিন্তু এই ট্রেন তার বিপরীত, উল্টো বেগ প্রতি মুহূর্তে আরো বৃদ্ধি পাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটা নদীতে পড়ে গেল। ট্রেনের ভিতর পানি আসা শুরু করছে প্রতিটা দরজা জানালা দিয়ে। স্বাধীন 2-3টা জানালা বন্ধ করলেও সেটা সে বৃথা, তা বুঝতে পেরেছে। ইতিমধ্যে ট্রেনের মধ্যে পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে। মায়া এমনভাবে দাঁড়িয়ে আছে যে সে অনেকবার এমন মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তার কাছে এগুলো কিছুই না। কিন্তু স্বাধীন প্রাণপণে বাঁচার চেষ্টা করছে। সে ট্রেনের দরজা খুলে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু জং পড়ে যাওয়া দরজা যেন খুলছেই না। এবার স্বাধীন পাশের বগিতে যাওয়ার জন্য বগির দরজা খুলতে যায়, কিন্তু তার আগেই সে তার দম ছেড়ে দেয়। একজন সাধারণ মানুষ কতক্ষণই বা পানির নিচে দম আটকে রাখতে পারে? স্বাধীনের শরীরে এবার যেন হালকা হয়ে আসা শুরু করেছে। চোখের চশমাটাও কোথায় যেন পড়ে গেছে। শেষবার চোখ বন্ধ হওয়ার আগে ঘোলা চোখে একবার মায়াকে দেখে নিল। সেও তার মতোই পানিতে দম ছেড়ে অনেক আগেই হয়তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। স্বাধীন ধীরে ধীরে চোখ মেলে, মনে হয় গভীর অচেতনা থেকে ফিরে এসেছে সে। কানে ভেসে আসছে বাইরের কোলাহল, রেল স্টেশনের শব্দ, এরই সাথে বিকেলের পরন্ত রোদ এসে তার চোখে বিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল সে ট্রেনের ভেতরেই আছে।
নিজের সিটেই শুয়ে আছে সে। চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। যেখানে পানি ভর্তি ছিল ট্রেনে, সেখানে পানির ছিটে ফোঁটাও নেই। আবার যাত্রীদের সবাইও যেন যে যার সিটে বসে আছে, আগের মতোই একে অপরের সাথে গল্প করছে, হাসছে, যেন কিছুই ঘটেনি। স্বাধীন মনে মনে ভাবে, হয়তো আমি স্বপ্ন দেখেছি। পানিতে ডুবে মৃত্যুর মতো ভয়ানক দৃশ্যটা হয়তো কোনো দুঃস্বপ্নই ছিল। ঠিক তখনই তার দৃষ্টি পড়ে ট্রেনের দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে। বুকের ভেতর হঠাৎ কেঁপে ওঠে তার। সেখানে স্পষ্ট লেখা, নভেম্বর 1998। স্বাধীন এক ঝটকায় উঠে দাঁড়ায়। সে বাইরে নামার চেষ্টা করে, দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজার কাছে যেতেই যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সজোরে আছড়ে ফেলে দেয়। যেন তীব্র কারেন্টের শক খেলো, শরীর কেঁপে ওঠে, বুক ধড়ফড় করতে থাকে। আর তখনই পুরো বগির যাত্রীদের দৃষ্টি তার উপর এসে পড়ে। নিস্তব্ধ হয়ে যায় সবাই। তাদের চোখ এমন দৃষ্টি যেন স্বাধীন কোনো ভয়ঙ্কর অপরাধ করেছে। কেউ কিছু বলছে না, কিন্তু তাদের চাহনির যেন হুঁশিয়ারি দিচ্ছে, এমন কাজ করো না। স্বাধীন হতভম্ব হয়ে চারপাশে তাকায়। সে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই পেছন থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে আসে। সেই কণ্ঠ আর কারো নয়, সেই কণ্ঠ আর কারো নয়, মায়ার। মায়া ধীরে ধীরে সামনে এগিয়ে এসে একেবারে স্বাধীনের কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলে, আমরা টাইম লুপে আটকা পড়েছি, কখনোই আর বের হতে পারবো না। মায়ার কথাগুলো শুনে স্বাধীন ভয়ে কেঁপে ওঠে। সে প্রশ্ন ছুড়ে দেয়। স্বাধীন বলে, কি বলছেন এসব? টাইম লুপ মানে? আর এর থেকে বের হওয়ার উপায় কি? মায়া হালকা হাসে, কিন্তু সেই হাসির অদ্ভুত ঠান্ডা। মায়া বলল, কে জানে উপায় আদৌ আছে কিনা, তবে সেটা থাকলেও জানার পর হয়তো তুমি আর বাঁচতে চাইবে না। স্বাধীন হতবাক হয়ে যায়। সে আর একটা প্রশ্ন করার আগেই মায়া আবারও ভিড়ের মধ্যে মিশে যায়। আবার আগের মতোই স্বাভাবিক যাত্রীদের আড্ডা, হাসাহাসি, যেন কিছুই ঘটেনি। কিন্তু স্বাধীনের মাথায় এখন শুধু একটা শব্দ ঘুরছে, টাইম লুপ। কি হচ্ছে সব? কিছুই স্বাধীনের মাথায় ঢুকছে না। ট্রেন আবারও প্ল্যাটফর্ম ছেড়ে চলা শুরু করছে, সেই একই গতিতে। স্বাধীন এখনো ঠাই দরজার সামনে বসে আছে। ট্রেন চলছে আপন গতিতে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যা পেরিয়ে রাত। রাত যখন 12টা বাজে, ট্রেন তখন আবার নীলাবরীর স্টেশনে এসে থামলো। স্বাধীন এই স্টেশন খুব ভালো করে চেনে। এই ট্রেনে সে এই স্টেশন থেকে উঠেছিল। স্টেশনে সেই আগের মতোই কোনো লোকের আনাগোনা নেই, পুরো ফাঁকা, যেন কবরস্থান। এবার স্বাধীন ভয়ে ভয়ে ট্রেনের দরজা দিয়ে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিছুটা ভীত সে, যদি আবারও আগের বারের মতো শক খায়। কিন্তু না, এবার কোনো শক খায়নি সে। এবার সে কিছুটা স্বস্তি পায়, ভাবে এই বুঝি বেঁচে গেল সে। না, আর কোনো ভাবাভাবি নেই। সে এবার ট্রেন থেকে নামার জন্য প্রস্তুত। এই অদ্ভুত ট্রেনে সে আর থাকতে চায় না। সে এবার এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ট্রেন থেকে এক পা নিচে দিল। এবার কোনো শক ছাড়াই সে ট্রেন থেকে অর্ধেক নেমে গেছে। কিছুটা খুশি মনেই সে নিজের উপর পা ও ট্রেন থেকে নামিয়ে ফেলে। এবার সে পুরোপুরি ট্রেনের বাইরে। সে ভাবছে এই বুঝি বেঁচে গেল সে। কিন্তু আসলেই কি তাই? ভাগ্য কি এতই সহায়ক হবে তার? নিশ্চয় না। স্বাধীন যতই নিজের পা ট্রেনের বাইরে রেখে, সাথে সাথে সে আবার ট্রেনের ভেতরে চলে আসে। কিন্তু কিভাবে? সে তো পুরোপুরি ট্রেনের বাইরে ছিল। স্বাধীন কিছুটা ঘাবড়ে যায়। এবার সে আবারও ট্রেন থেকে নেমে আসে, কিন্তু আবার সে ট্রেনের ভেতরে চলে যায়। জিনিসটা এমনভাবে ঘটতে থাকে যেন ট্রেনের বাইরে সে যেতেই পারছে না। যতবার সে ট্রেনের বাইরে পুরো শরীর নিয়ে যায়, ততবার সে নিজেকে আবারও তাৎক্ষণিক ট্রেনের ভেতরে আবিষ্কার করে। তার শরীর পুরো ঘেমে গেছে। সে অগণিতবার চেষ্টা করছে ট্রেন থেকে নামার, কিন্তু বারবার নামার পরেও সে নিজেকে আবারও ট্রেনের ভেতরে আবিষ্কার করে। মায়া বলল, বলেছিলাম না, আমরা টাইম লুপে আটকা পড়ে গেছি। এখান থেকে চাইলেও বের হওয়া সম্ভব নয়। পেছন থেকে মায়ের কণ্ঠ শুনে স্বাধীন এবার ঘুরে দাঁড়ায়। দেখে এক রহস্যময় হাসির সাথে অদ্ভুত এক চাহনি দিয়ে দাঁড়িয়ে আছে মায়া। স্বাধীন বলল, এখানে কি হচ্ছে আমাকে ক্লিয়ার করে বলুন। আমি বারবার ট্রেন থেকে নামার পরেও কেন বারবার ট্রেনে ফিরে আসছি? আর এখানকার যাত্রীগুলো এত অদ্ভুত কেন? মায়া বলল, কারণ এরা সবাই মৃত। স্বাধীন, মানে? মৃত মানে কি? এই তো সবাই জলজ্যান্ত বসে আছে। মায়া বলল, আমি ঠিকই বলছি, ওরা সবাই মৃত। আর হয়তো কয়েকদিনের মধ্যে আমিও মারা যাব, আর তার কয়েকদিন পর আপনিও। স্বাধীন বলল, এসব কি বলছেন? একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। মায়া বলতে শুরু করে, আচ্ছা শুনুন তবে। 1998 সালে এই ট্রেন যাত্রা শুরু করে। অন্যান্য দিনের মতোই প্রথমে কিছুটা স্বাভাবিক থাকলেও
কোনো কারণবশত এই ট্রেন একটা ভুল লাইনে চলে যায়, যে লাইনটা একটা নদীর সাথে সংযুক্ত ছিল। আর সেই নদীতে পড়ে যাওয়ার কারণে এই ট্রেনের ভেতরে থাকা সবাই মারা যায়। আর সেই থেকে এই ট্রেন হয়ে আছে একটা অভিশপ্ত ট্রেন, আর ফেসে গেছে এক টাইম লুপে, তাও এক অজানা কারণে। এখন এই ট্রেন প্রতিদিন ঠিক 1998 সালের সেই দিনের মতোই যাত্রা শুরু করে, আর প্রতিবারই সেই নদীতে গিয়ে পড়ে, ঠিক যেমনটা কালকে হয়েছিল। আজকেও ঠিক একইভাবে আমরা আবারও নদীতে গিয়ে পড়ব। স্বাধীন বলল, আপনি কি বলেছেন তা আমি পুরোটা তো বুঝতে পারিনি, কিন্তু যতটুকু বুঝেছি আমাকে যে করেই হোক এই ট্রেন থেকে বের হতে হবে। মায়া বলল, বৃথা চেষ্টা করে লাভ নেই। এই ট্রেনে কেউ ইচ্ছা করে ওঠে না, সবাই ভুল করেই ওঠে। আর সেই ভুলের মাসুল দিতে হয় টাইম লুপে ফেসে গিয়ে। এ পর্যন্ত আপনি আমি দিয়ে এই ট্রেনে 24 জন উঠেছে, তার মধ্যে 22 জন ইতিমধ্যেই মারা গেছে। আমি মারা যাব আর মাত্র 9 দিন পর। স্বাধীন বলল, 9 দিন পর মানে? মায়া বলল, এই ট্রেনে ওঠার পর প্রতিদিন নদীতে ডুবে সবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়। আর কেউ যদি একটানা 37 দিন এই ট্রেনে থেকে এভাবে মরতে থাকে, তাহলে এরপর সে পুরোপুরি মারা যায়। তবে যদি 37 দিনের আগেই সে ট্রেন থেকে বের হতে পারে, তাহলে সে হয়তো বেঁচে যাবে। স্বাধীন বলল, আপনি কিভাবে জানেন এসব? মায়া বলল, আমি একজন সাংবাদিক। আজ থেকে ঠিক 28 দিন আগে আমি এই ট্রেনে উঠেছিলাম, এই ট্রেনের রহস্য ভেদ করার জন্য। আমার দুজন কলিগ এর আগে ভুলে এই ট্রেনে উঠে যায়, আর যাদের খুঁজতে আমি এই ট্রেনে উঠি তারা প্রায় 46 দিন আগে ট্রেনে উঠেছিল। যখন আমি ট্রেনে উঠি তখন সেই ট্রেনে আর মাত্র 18 দিন চলছিল। যখন আমি ট্রেনে উঠি তখন এই ট্রেনে তাদের 18 দিন চলছিল। এরপর ধীরে ধীরে যখন 37 দিন পূর্ণ হলো, তারপর থেকে তারা পুরোপুরিভাবে এই ট্রেনের বাকি মানুষের মতো আচরণ শুরু করে দিয়েছে। তার আগ পর্যন্ত আংশিক ছিল। তখনই আমি বুঝতে পারি যে এই ট্রেন 37 দিন আটকা পড়ে গেলে সেও বাকিদের মতোই হয়ে যায়। স্বাধীন বলল, আমি কিছুই বুঝতে পারছি না। কেন এই ট্রেনে উঠলাম? কেন এটা অভিশপ্ত ট্রেন? কেন 37 দিন পরেই মানুষ পুরোপুরি মারা যায়? এখান থেকে বাঁচবো কিভাবে? এখান থেকে কেউ বাঁচতে পারেনি, তুমিও তার ব্যতিক্রম না। মায়ার কথা শেষ হতেই আবারও ট্রেনের যাত্রীরা গত দিনের মতো ট্রেন আবারও চিৎকার শুরু করেছে। আবারও ট্রেন সে নদীতে পড়ল। কিন্তু আজকে স্বাধীন আর গত দিনের মতো বাঁচার চেষ্টা করছে না। হয়তো সে বুঝে গেছে এভাবে বাঁচা যাবে না। স্বাধীনের জ্ঞান ফেরে। সে অনুভব করতে পারে শরীরটা ঘামে ভিজে আছে, মাথায় এখনো ঝিম ধরে আছে। আশেপাশের সব শব্দই কানে আসছে, অতঃপর তার স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাচ্ছে। কিন্তু তার শরীরের বাকি স্নায়ুগুলো যেন কাজ করতে ইচ্ছুক নয়। এমন কতক্ষণ আধমরা হয়েছিলাম সেটা আমার ধারণার বাইরে। যখন তার পুরোপুরি জ্ঞান ফেরে এবং শরীরের অঙ্গগুলো নড়তে সক্ষম হয়, তখন বুঝতে পারে এটা কোনোভাবেই কোনো দুঃস্বপ্ন নয়, এটা বাস্তব। আগের দিনের মতো সে আবারও মারা গিয়ে আবারও বেঁচে উঠেছে। পুরোটাই একটা টাইম লুপ। সে চোখ ঘুরিয়ে দেখে চারপাশে সবকিছু আগের মতোই। যাত্রীরা হাসাহাসি করছে, কেউ গল্প করছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, যেন কিছুই হয়নি। কিন্তু স্বাধীন জানে আজ আবারও এই ট্রেনের গন্তব্য শেষ হবে, সেই নদীতে পড়ে গিয়ে। আবারও সবাই ডুবে মরবে, আর সে আবারও এই জায়গায় ফিরে আসবে। সে হঠাৎই নিজের দুই মুঠো এক করে শক্ত করে ধরে। গলা শুকিয়ে গেছে। শীতল একটা কণ্ঠ হঠাৎ তার কানে আসে। মায়া বলল, এখন বিশ্বাস হলো তো? স্বাধীন ঘুরে তাকায়। মায়া তার পাশে বসে আছে, শীতল দৃষ্টিতে তাকিয়ে। স্বাধীন গভীর শ্বাস ফেলে উত্তর দেয়, হ্যাঁ, এখন পুরোপুরি বুঝতে পেরেছি। আমরা আটকা পড়েছি, এটা কোনো দুঃস্বপ্ন না। মায়া বলে, আর মাত্র 8 দিন। যদি অন্য কোনো মানুষের মায়া এই কথাটা বলতো, আর মাত্র 8 দিন, তাহলে হয়তো সে কিছুই বুঝতো না। কিন্তু স্বাধীনের কাছে এই কথার অর্থ পুরোপুরি পরিষ্কার। আর 8 দিন এই লুপে আটকা থাকলে মায়াও অন্যদের মতো পুরোপুরিভাবে মারা যাবে। স্বাধীন দীর্ঘ মনোবল তৈরি করে, তাকে এই লুপ ভাঙতেই হবে, সেটা যে করেই হোক। আর তা এই 8 দিনের আগেই। স্বাধীন মায়ার দিকে তাকায়। মায়ার চাহনি যেন বলে দিচ্ছে, আমি বাঁচতে চাই, কিন্তু সেটা কথায় প্রকাশ পাচ্ছে না। স্বাধীন শান্তভাবে জিজ্ঞেস করে তাকে, মায়া, তুমি কি এই টাইম লুপ সম্পর্কে আর কিছু কিছু জানো? মায়া, না। স্বাধীন বলল আবার, তুমি কি এই ট্রেনের সবগুলো কেবিন ভালো করে চেক করেছো? কোনো ক্লু পেয়েছো? মায়া বলল, আমি শুধু এই কেবিনের আশেপাশের 2 কেবিনে গেছি, বাকিগুলোতে যাওয়া হয়নি। আর আশেপাশের গুলোতে তেমন কোনো ক্লু পাইনি। স্বাধীন বলল, ঠিক আছে চলো,
আমরা এবার পুরো ট্রেনটা এক্সপ্লোর করি, কোনো না কোনো ক্লু তো পাবোই। প্রতিটা জিনিসই কোনো না কোনো ক্লু থাকেই, আমাদের শুধু সেটা খুঁজে বের করতে হবে। মায়া বলল, আমার পরের কেবিনগুলোতে যেন খুব ভয় করে। ওখানকার মানুষ কেমন জানি আরো ভয়ানক। সবাই সবসময় মারামারি করতেই থাকে। স্বাধীন বলে, ভয় পেও না, আমি সাথে আছি। মায়া, ঠিক আছে চলুন। দুজনে উঠে দাঁড়ায়। লক্ষ্য একটাই, ক্লু খুঁজে বের করতে হবে, যেটার সাহায্যে তারা টাইম লুপ ভাঙতে পারবে। লক্ষ্য স্থির থাকলেও কখনো কখনো তা পূরণ হয় না। তারা কি আদৌ পারবে কোনো ক্লু খুঁজে বের করতে, নাকি আজীবন ফেসে রবে এই টাইম লুপে, যেখানে প্রতিদিন শেষ হবে মৃত্যু দিয়ে? জানা নেই কোনো প্রশ্নের উত্তর, তবুও এগিয়ে চলেছে সামনের দিকে। তারাই কেবিন থেকে ক্রমে এফ ও জিতে কেবিন প্রবেশ করে। এই দুটি কেবিন আগের মতোই, সবাই যে যার যার মতো কথা বলছে, হাসাহাসি করছে। কিন্তু এর পরের কেবিন এইচে যেন একদম তার বিপরীত। প্রত্যেকে একে অপরের সাথে মারামারি করছে। সকলের চোখের নিচে কালো দাগ, এক একজনের মুখ ফেটে রক্ত বের হচ্ছে মারামারি করতে গিয়ে। এই কেবিনে ঢোকার আগে স্বাধীন একবারের জন্য হলেও দ্বিধায় পড়ে যায় যে আসলেই সেখানে যাওয়া ঠিক হবে কি না। কিন্তু পরক্ষণে আবার ভাবে, যেহেতু এই কেবিন অন্যদের কেবিন থেকে আলাদা, তাই ওখানে হয়তো কোনো ক্লু থাকতে পারে। তাই সে ঠিক করে সে ভেতরে যাবেই। স্বাধীন তখনই এই কেবিনের দরজা খোলার জন্য দরজা হাতলে হাত দেয়। তখনই মায়া স্বাধীনের অন্য হাত আঁকড়ে ধরে, এতে যেন তার ভয়ের পূর্ণ প্রকাশ পাচ্ছে। স্বাধীন একবার মায়ার দিকে তাকিয়ে চোখের ভাষায় বুঝিয়ে দিল, ভয় পেও না। স্বাধীন ভাবে এই কেবিনের দরজা হয়তো খোলা সহজ হবে না, কারণ এতে বেশ ভালোই জং ধরে আছে। কিন্তু স্বাধীনের ভাবনাকে একদম ভুল প্রমাণ করে ক্ষীণ বল প্রয়োগে দরজাটি খুলে যায়, কিন্তু এক বিকট শব্দের সাথে। দরজা খোলার বিকট শব্দ হওয়ার সাথে সাথে যেই কেবিনের সকলে মারামারি বাদ দিয়ে একত্রে দরজার দিকে তাকায়, যেন কেউ এক মহা ভুল করে ফেলেছে। এখানের দরজা খুলে সেখানকার প্রতিটা মানুষ এখন ধীরে ধীরে স্বাধীন আর মায়ার দিকে এগিয়ে আসছে। তারা এগিয়ে আসার সাথে সাথে কিছুটা বলার চেষ্টা করছে, কিন্তু তাদের ভাষা ঠিক স্বাধীন আর মায়ার কাছে বোধগম্য হলো না। যেন তাদের গলার ভয়েসটা অনেকটা রোবটিক আর অস্পষ্ট হয়ে গেছে, যার অর্থ বোঝা এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন আর মায়ার পক্ষে সম্ভব নয়। এই কেবিনের লোকগুলো একসাথে হঠাৎই দৌড়ে আসতে থাকে একসাথে মায়া আর স্বাধীনের দিকে। তাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা স্বাধীন আর মায়াকে অ্যাটাক করতে এগিয়ে আসছে। মায়া এবার অনেকটা ভয় পেয়ে স্বাধীনের ডান হাত নিজের দুই হাত দিয়ে আঁকড়ে ধরেছে। মায়া বলল, স্বাধীন, দরজা বন্ধ করো, আমরা এখান থেকে পালাই, চলো। স্বাধীন নিজের থেকে মায়াকে ছাড়িয়ে নিয়ে উত্তর দেয়। স্বাধীন বলল, এত দূর যখন এসেছি তখন আর পালাবো না, এমনিতেও মরতেই হবে, তাই চেষ্টা আমি করেই যাব। এতক্ষণে কেবিনেট থেকে একজন স্বাধীনের খুব কাছে চলে আসে এবং তার দিকে ঘুষি মারার চেষ্টা এগিয়ে আসে। এটা দেখে মায়া চিৎকার করে চোখ বন্ধ করে নেয়। কয়েক সেকেন্ড পর মায়া ধীরে ধীরে চোখ খোলে। কেউ একজন ট্রেনের মেঝেতে লুটিয়ে আছে। না, এটা স্বাধীন নয়, এটা সেই লোক যে তাদের দিকে অ্যাটাক করেছিল। কিন্তু সে এভাবে পড়ে আছে কেন? এবার মায়া লক্ষ্য করে এটা আর কেউ নয়, স্বাধীন করেছে। স্বাধীনের হাতে একটা লোহার দণ্ড, যার এক প্রান্তে স্বাধীনের হাত আর অপর প্রান্ত থেকে রক্ত ঝরছে। এটা স্বাধীন জি কেবিনে পেয়েছিল, হয়তো এ কারণে স্বাধীন এটাকে সাথে নিয়ে এসেছিল। নিজেদের সাথীর মধ্যে একজনের এই অবস্থা দেখে কিছুক্ষণের জন্য কেবিনের সকলে থ হয়ে গেলেও এবার তারা আরও আক্রমণাত্মকভাবে এগিয়ে আসতে থাকে। স্বাধীনও তার ব্যতিক্রম নয়, সেও একটার পর একটাকে মেরে মেঝেতে ফেলে দিচ্ছে। এতে ওদের কেউ গুরুতর আঘাত পাচ্ছে, নয়তো সেখানেই প্রাণ হারাচ্ছে। এভাবে স্বাধীন ও কেবিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসতে থাকে, সাথে সাথে মায়াও। এবার তারা পাশের কেবিনে প্রবেশের জন্য দরজা খোলে। সেখানেও সবার একই অবস্থা, উল্টো আরো ভয়ানক, আরো আক্রমণাত্মক। কিন্তু এবার স্বাধীনের মনে আর একটুও দ্বিধা নেই, সাথে মায়ার মনেও একটুও ভয় নেই। সে জানে, বুঝে গেছে, স্বাধীন গায়ের জোরের পাশাপাশি অ্যাটাকিং স্কিলও অনেক শক্তিশালী এদের তুলনায়। এবার তারা আই কেবিনে প্রবেশ করে, যেখানে সবাই তাদের দিকে অ্যাটাক করতে আসে, কিন্তু ফলাফল সে একই, জানা কথা হলেও তাই। এই কেবিনেও একই, সবাই মেঝেতে লুটিয়ে পড়েছে। স্বাধীন এবার পাশের দরজার কাছ দিয়ে কেবিনে তাকায়। এই কেবিন সম্পূর্ণ ফাঁকা, হয়তো কেউ নেই। স্বাধীন এই কেবিনের দরজা খুলতে যায়, কিন্তু এটা কোনোভাবেই খুলছে না। এটাতে তেমন কোনো জংও নেই, তাহলে না খোলার কারণ কি? এবার স্বাধীন বুঝতে পারে এটা অপর প্রান্ত থেকে লক করা। স্বাধীন অনেক চেষ্টা করতে থাকে এটাকে খোলার, কিন্তু সে পারছে না।
হঠাৎই পেছনে তাকিয়ে মায়া আতঙ্কে বলে ওঠে, স্বাধীন, পেছনে তাকাও। মায়ার কথা শুনে স্বাধীন পেছনে তাকায়। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এতক্ষণ ধরে দুই কেবিনের যাদেরকে নিজ হাতে মেরে মেঝেতে ফেলে দিয়েছিল, তারা আবার উঠে দাঁড়িয়েছে। তারা আবারও এগিয়ে আসছে স্বাধীন আর মায়ার দিকে। এবার তারা আরো ভয়ঙ্কর, বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। স্বাধীন প্রস্তুত তাদের সাথে লড়াই করতে। কিন্তু পূর্বের লড়াইয়ে স্বাধীনের নিজেরও কিছুটা আঘাত লেগেছে। সাথে একটানা এত মানুষের সাথে পর শরীর যে ক্লান্ত হবে সেটাই স্বাভাবিক। অন্তত একটা মানুষের তাই হওয়া উচিত। স্বাধীন এবার নিজেও বুঝতে পারছে এদের সাথে আর টিকে থাকা সম্ভব নয়। এবার যে দুই কেবিনের জম্বি একসাথে আসছে অ্যাটাক করতে, এদের সাথে যে স্বাধীন এবার আর পারবে না সেটা সে নিজেও বুঝতে পারছে। স্বাধীন তাও প্রস্তুত। অন্তত সে এদেরকে কোনোভাবে সাইড কাটিয়ে মায়াকে পূর্বের কেবিনে ফেরত পাঠাতে চায়। এতে অন্তত মায়া আরো 8 দিন বেঁচে থাকতে পারবে। কে জানে, হয়তো সেই 8 দিনই সে লুপ থেকে বের হওয়ার উপায়ও পেয়ে যাবে। কেবিনটা স্বাধীন খোলার চেষ্টা করছিল। স্বাধীন এবার বুঝতে পারো বিপদ আরো বেড়ে গেল। হয়তো বা পাশের কেবিন থেকে আরো জম্বি আসছে। এবার তাদের মধ্যে যে কেউ বাঁচবে না তা স্বাধীন মেনেই নিয়েছে। নিয়তি তাদের এখানে নিয়ে এসেছে। স্বাধীন বুঝতে পারে এবার বুঝি আর রক্ষা নেই। বিপদ সামনে পেছনে দুদিক দিয়ে এগিয়ে আসছে। তবুও মায়াকে নিজের আড়ালে নিয়ে তাকে অন্তত বাঁচাবার শেষ চেষ্টাটা করতে ক্ষতি কি। জম্বিগুলো এবার খুব বিদঘুটে শব্দ করতে করতে এগিয়ে আসছে তাদের দিকে। অন্যদিকে যে কেবিন, যেটা এতক্ষণে শত চেষ্টা করার পরেও খোলা যাচ্ছিল না, সেটা নিজে থেকেই খুলে গেল। হয়তো বিপদ এবার এদিক থেকেও আসছে। যে কেবিন থেকে দুজন বয়স্ক লোক বেরিয়ে এলো। স্বাধীন ভাবছে হয়তো এরাও এখন ওদের উপর আক্রমণ করবে। তাই সে পুরোপুরি প্রস্তুত তাদের উপর আক্রমণ করতে। কিন্তু স্বাধীনের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে সেই দুজন লোকের একজন স্বাধীনের হাতে ও আরেকজন মায়ার হাতে টান দিয়ে এক ঝটকায় যে কেবিনে নিয়ে আসে। যে কেবিনে প্রবেশ করতেই সেই কেবিনে থাকা আরো দুজন মহিলার সাথে সাথেই দরজা বন্ধ করে দেয়। এতে জম্বিরা আর যে কেবিনে প্রবেশ করতে পারে না। স্বাধীন আর মায়া বিস্ময়ে একে অপরের দিকে তাকায়। ভেবেছিল ভয়ঙ্কর কিছু ঘটবে, কিন্তু বিষয়টা তার পুরোপুরি ভিন্ন। স্বাধীন সেই লোকগুলোকে ধন্যবাদ দেয়, কিন্তু এতে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। তারা নিজেদের সিটে গিয়ে বসে। কেউ কারোর সাথে কথা বলে না, শুধু একভাবে পলকহীনভাবে ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। স্বাধীনের কাছে এটা অনেক অস্বাভাবিক লাগে। সে এবার লক্ষ্য করে কেবিনটা অন্য কেবিনগুলোর থেকে বেশ অন্ধকার, নিস্তব্ধ। এই কেবিনে অন্য লোকও নেই, শুধুমাত্র সেই দুইজন পুরুষ আর দুইজন মহিলা ছাড়া। এই নীরবতা আর অস্বাভাবিক আচরণে মায়ার বুক কেঁপে ওঠে। মায়া ফিসফিস করে বলে, এরা এভাবে কেন বসে আছে? স্বাধীন নিজেও বুঝে উঠতে পারছে না এই ট্রেন কেন এত অদ্ভুত। এটা কি শুধু টাইম লুপেই আটকে আছে, নাকি এর পেছনে অন্য রহস্য লুকিয়ে আছে? সে সাহস করে কেবিন উপস্থিতিদের উদ্দেশ্য করে বলে, আপনাদের দেখে অন্যদের থেকে অনেক আলাদা মনে হচ্ছে। আপনারাও কি আমাদের মতোই টাইম লুপে আটকা পড়েছেন? কিন্তু কোনো উত্তর নেই। চারজনই একই ভঙ্গিতে জানালার বাইরে তাকিয়ে থাকে, যেন তারা শুনতেই পাচ্ছে না। এ দৃশ্যটা স্বাধীনের কাছে পূর্বের কেবিনের লোকগুলোর থেকে বেশ অদ্ভুত লাগে। স্বাধীনের কৌতূহল আরও বৃদ্ধি পায়। এবার সে সেই চারজনের কাছে যায় এবং আবারও ঠিক একই প্রশ্ন করতে যায়। কিন্তু তার প্রশ্নের পূর্বে সেই চারজন একত্রে স্বাধীনের দিকে এমনভাবে চোখ বড় বড় করে তাকায় যেন স্বাধীন খুব বড় ভুল করে ফেলেছে। চারজনের মধ্য থেকে একজন বলে ওঠে, কেন এই ট্রেনে উঠছো? তুমি জানতে না এটা একটা অভিশপ্ত ট্রেন? কথা শুনেই স্বাধীন যেন আকাশ থেকে পড়ল। সে মায়ার দিকে তাকায়। মায়ার চাহনি দেখে বোঝা যাচ্ছে এটার সাথে মায়াও অপরিচিত ছিল। সেও স্বাধীনের মতোই ঠিক ততটাই হতবাক হয়ে গেছে কথাটা শুনে, কিংবা হয়তো স্বাধীনের থেকে আরো অনেক বেশি। স্বাধীন বলল, আপনারা কি বলছেন এগুলো? এটা অভিশপ্ত ট্রেন মানে? এখানে কি হচ্ছে কেউ কি আমাকে পরিষ্কার করে বলবেন দয়া করে? স্বাধীনের প্রশ্নে সেই চারজনের থেকে অন্য আরেকজন জবাব দেয়, তোমরা কেউই বাঁচবে না, তাই বাঁচার বৃথা চেষ্টা করো না। এই কথাটা স্বাধীনের ঠিক পছন্দ হয় না। সে আন্দাজ করতে পারে এদের মধ্যে কেউ না কেউ অবশ্যই জানে এই ট্রেনের রহস্য কি। তাই সে আরো এগিয়ে যায়, তাদের দিকে আর একই প্রশ্ন করতে থাকে, দয়া করে বলুন এই ট্রেনের রহস্য কি? স্বাধীনের প্রশ্নে হয়তো আর একটু বিরক্ত হয় তারা। তাই তাদের একজন স্বাধীনকে সজোরে ধাক্কা দিয়ে বলে, আমরা কিছুই জানি না,
যাও এখান থেকে। আচমকা ধাক্কা খাওয়াতে ঠিকমতো সামলাতে পারে না স্বাধীন, কেবিনের অন্য একটা সিটের উপর গিয়ে পড়ে যায়। স্বাধীনের পড়ে যাওয়াতে তার গলার চেইনে থাকা লকেটটা ছিঁড়ে মেঝেতে পড়ে যায়। সেই লকেটটা গিয়ে পড়ে সেই চারজনের মধ্যে। যে দুজন মহিলা ছিল তাদের মধ্যে একজনের পায়ের কাছে। সে লকেটটা মেঝে থেকে তুলে চোখের সামনে ধরে, অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে। স্বাধীন নিজেকে কিছুটা সামলে নিয়ে খেয়াল করে তার লকেটটা পড়ে গেছে। আশেপাশে তাকাতেই খেয়াল করে মহিলাটির হাতে তার সেই লকেটটা। স্বাধীন উঠে তার কাছে গিয়ে বলে, এই লকেটটা আমার। মহিলার থেকে জবাব আসে। মহিলাটা জিজ্ঞেস করে, এই লকেট তুমি কোথায় পেলে? স্বাধীন জবাবে বলে, ছোট থেকে এটা আমার গলায় ছিল। মায়া খেয়াল করে স্বাধীন যে লকেটটা নিয়ে কথা বলছে ঠিক হুবহু একটা লকেট মায়ার গলাতেও ঠিক ছোটবেলায় থেকেই ছিল। সেও নিজের গলার লকেট বের করে স্বাধীনের দিকে এগিয়ে এসে বলে, আমার কাছেও এই সেম লকেট আছে। তবে এতে স্বাধীন আর মায়া খুব একটা চিন্তিত হয় না, কেননা একই দেখতে লকেট অনেকেরই কাছেই থাকতে পারে। কিন্তু সেই চারজনের মধ্যে বিষয়টা একেবারেই ভিন্ন। স্বাধীন আর মায়ার কাছে লকেটগুলো দেখার পর তাদের চারজনের মধ্যে এক তৃপ্তির হাসি ফোটে, যেন এক হাজারো বছরের সাধনা সফল হয়েছে। স্বাধীন আর মায়ার লকেট দেখে তারা চারজনে আগের তুলনায় অনেক শান্ত হয়ে গেল। কেন হলো তা স্বাধীনের বোধগম্য নয়। ট্রেন চলছে আপন গতিতে, কিন্তু এই গতিবেগ কিছুক্ষণের মধ্যেই স্থির হয়ে যাবে। ট্রেন আবারও সেই নদীর কাছে চলে এসেছে। তোমরা এই ট্রেনের রহস্য জানতে চাও, তাই না? স্বাধীন বলল, হ্যাঁ, জানতে চাই। ঠিক আছে, তবে শোনো। লোকটির সেই কথা শেষ হওয়ার আগেই ট্রেন আবারও সেই নদীতে গিয়ে মিশে যায়। কিছুক্ষণের মধ্যেই স্বাধীন জ্ঞান হারায়। অতপর যখন আবার জ্ঞান ফেরে মায়ার ডাকে, স্বাধীন চোখ বন্ধ করেই ভাবতে থাকে, কি বলতে চাইছিল ওই লোকটি? আমরা কি সে আবার আগের কেবিনে ফিরে এসেছি? আবারও কি ওই জম্বির সাথে লড়াই করতে হবে? এসব ভাবতে ভাবতে স্বাধীন নিজের চোখ খুলে উঠে বসে। মাথাটা এখনো ঝিম ধরে আছে। চোখ খোলার পর স্বাধীন বুঝতে পারে তারা এখনো আই কেবিনেই আছে। সেই চারজনও পাশেই বসা। মায়া বলল, ঠিক আছো তুমি? স্বাধীন উত্তরে বলল, হ্যাঁ, ঠিক আছি। আর আপনি আপনার আংশিক কথাটা বলা শুরু করুন দয়া করে। ঘটনা 1998 সালের। এই ট্রেন যাত্রা শুরু করে কাঞ্চননগর থেকে। ট্রেনের শেষ গন্তব্য ছিল গোধূলিপুর। কাঞ্চননগর থেকে গোধূলিপুরের মধ্যে ছিল 11টি স্টেশন। আমরা চারজন কাঞ্চননগর থেকেই ট্রেনে উঠি। নীলাবরী স্টেশন পর্যন্ত ট্রেন স্বাভাবিকভাবেই চলতে থাকে। নীলাবরী স্টেশনে এসে এই কেবিন থেকে সব যাত্রী নেমে যায়, কারণ আই কেবিন শুধু নীলাবরীর যাত্রীর জন্য ছিল। আমরা যখন টিকিট কাটি তখন অন্য কেবিনের টিকিট না থাকায় এই কেবিনের সিট দেওয়া হয়। বাকিরা নেমে গেলে শুধু আমরা বাকি থাকি। পরের স্টেশনে আমরা নামতাম। ঠিক তার আগেই স্বাধীন বলল, তার আগেই কি? লোকটি একটি দীর্ঘ শ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, নীলাবরী স্টেশন থেকে ট্রেন গোধূলিপুর যাওয়ার পথে আমাদের ট্রেনের সামনে আরেকটা ট্রেন চলে আসে। ফলে আমাদের ট্রেন একটা ক্রস ওভার নেয়, আর এই ক্রস ওভারটাই গিয়ে মিশেছে সেই নদীর সাথে, যে নদীতে গিয়ে এই ট্রেন বারবার পড়ে যাচ্ছে। স্বাধীন বলে, এর সাথে অভিশাপ, টাইম লুপের সম্পর্ক কি? এসবের মানে কি? ট্রেন যে ক্রস ওভার নেয় সেটার কাজ প্রায় 4 থেকে 5 বছর আগেই সম্পূর্ণ করা হয়েছিল, তাই সেখানে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি হওয়ার কথা ছিল না। কিন্তু সেই দিন যখন ট্রেন ক্রস ওভার করে তখন ট্রেন সঠিক গন্তব্য না গিয়ে সরাসরি নদীতে গিয়ে পড়ে। আর কোনো রেল লাইনের কাজ যদি পুরোপুরি নাও হয় তারপরেও সেটা কোনো না কোনোভাবে নদীর সাথে সংযুক্ত থাকতে পারে না। শুধু তাই নয়, ট্রেন যখন নদীতে পড়ে তখন কেউ আমাদের বাঁচাতে আসেনি, এমনকি ট্রেনের ধ্বংসাবশেষটুকু তোলার জন্য কোনো কিছু করা হয়নি। এতগুলো মানুষের প্রাণ বিনা কারণে চলে যায় শুধুমাত্র রেল ব্যবস্থাপনার গাফিলতির কারণে। আর এজন্যই এই ট্রেনের প্রতিটি মৃত আত্মার এই ট্রেনকে অভিশপ্ত করে তোলে। এই থেকে প্রতি রাতে ট্রেনের চলাচল ও টাইম লুপের শুরু। আর যারা যত বেশি এই ট্রেনকে অভিশপ্ত করে তুলছে তারা ততই ভয়ঙ্কর হয়ে আসে, যেমনটা পূর্বের 2 কেবিনে দেখেছো তোমরা। মায়া বলে, কিন্তু এর সাথে সাধারণ মানুষের কি দোষ? তাদের কেন এদের সাথে জড়িত করা হচ্ছে? তারপর সে বলে, এর উত্তর আমার কাছে নেই। প্রথমে আমরাও ট্রেনকে অভিশাপ দিলেও পরে তা তুলে নেই, যার জন্য এখনো আমরা মানুষের মতো আচরণ করতে পারি। কিন্তু এখনো অনেকে ট্রেনকে অভিশাপ দিয়েই যাচ্ছে, যার জন্য ধীরে ধীরে আরও মানুষ এই ট্রেনে উঠছে আর আজীবনের জন্য আটকা পড়ে যাচ্ছে। স্বাধীন বলে, এই টাইম লুপ থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে?
সত্যি বলতে এর উপায় আমার জানা নেই। এরপর প্রায় 2-3 মিনিট সকলের মধ্যে নীরবতা চলার পর ওই চারজনের মধ্য থেকে একজন বলে উঠল, তোমার নামগুলো যেন কি বলেছিলে? মায়া বলে, আমার নাম মায়া। আর স্বাধীন বলে, আমি স্বাধীন। আপনাদের নামগুলো তো জানা হলো না। জবাবে তারা বলে, আমার নাম সাদাফ। যে এতক্ষণ স্বাধীনের সব প্রশ্নের উত্তর দিল। আর ইনি হলেন আমার স্ত্রী সায়েমা, যিনি স্বাধীনের লকেটটাকে পেয়েছিলেন। আর আমি হলাম আরাফ, আর ইনি আমার স্ত্রী আইরিন। স্বাধীন বলল, আচ্ছা, এই 37 দিনের ব্যাপারটা কি? আরাফ বলে উঠল, আমরা ট্রেনের ভেতর মারা যাওয়ার পরেও 37 দিন পর্যন্ত অপেক্ষা করেছি যে কেউ না কেউ আমাদের মৃতদেহটাকে হলে উদ্ধার করতে আসবে, কিন্তু সেটাও করা হয়নি। তাই এই ট্রেনে কেউ আটকা পড়লে সে যদি 37 দিন পার করে, অর্থাৎ 37 বার নদীতে গিয়ে পড়ে, আমাদের সাথে মারা গিয়ে আবার জীবিত হয়, তাহলে সে পুরোপুরি মারা যাবে। প্রায় অনেকক্ষণ ধরেই ভাবছিল স্বাধীন কিভাবে এই ট্রেন থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু মাথায় কিছুতেই কিছু আসছে না। হঠাৎই আরাফ বলে উঠলেন, সবাই আবারও আরেকবার মারা যাওয়ার জন্য তৈরি হও। এরপরে স্টেশন নীলাবরী, আর তারপরেই মৃত্যু। পরে স্টেশনই নীলাবরী। এই কথাটা আর আই কেবিন নীলাবরীর যাত্রীদের জন্য, এই দুইটা কথা যেন স্বাধীনের মাথায় একদম গেঁথে গেল। দুইয়ে দুইয়ে চার মেলাতে বেশিক্ষণ লাগলো না স্বাধীনের। সে সাদাফকে ইঙ্গিত করে বলল, আচ্ছা, আপনি তো বলেছিলেন আই কেবিন শুধু নীলাবরী যাত্রীদের জন্য ছিল, তাই না? সাদাব বলল, হ্যাঁ। স্বাধীন তারপর আবার জবাবে বলে, এর আগে আমি অন্য কেবিন থেকে প্রথম স্টেশন নামার চেষ্টা করি, তখন আমি দরজার কাছে পর্যন্ত যেতে পারিনি। এরপর যখন আবার একই কেবিন থেকে নীলাবরী স্টেশনে নামার চেষ্টা করি, তখন আবার ট্রেন থেকে নামতে পারলেও পরক্ষণে আবার ট্রেনের ভেতরে চলে আসি। কিন্তু আমার ধারণা যদি ভুল না হয়, তাহলে আই কেবিন যেহেতু নীলাবরী যাত্রীদের জন্য বরাদ্দ, তাই এই কেবিন থেকে নীলাবরী স্টেশনে নামতে পারবো আমরা। সাদাফ বলে, আমি জানি না তোমার ধারণা ঠিক হবে নাকি ভুল, তবে চেষ্টা করে দেখতে পারো। কিছুক্ষণের মধ্যে নীলাবরী স্টেশনে চলে আসবে। স্বাধীন বলে, হুম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে দাঁড়ালো সেই নীলাবরী স্টেশনে। স্বাধীন জানে না তার ধারণা ঠিক না ভুল, শুধু একটা চেষ্টা মাত্র। সে ধীরে ধীরে এক পা স্টেশনে রাখলো। আগের বারের মতোই এখনো কিছু হয়নি, কিন্তু আগের বার 2 পা স্টেশনে রাখতেই সে আবারও ট্রেনের ভেতর চলে গিয়েছিল। তাই সেবার ভয়ে ভয়ে তার 3য় পা স্টেশনে রাখে, নিজের চোখ বন্ধ করে। জানে না এরপর ঠিক কি হবে। প্রায় 3-4 সেকেন্ড পর স্বাধীন নিজের চোখ মেলে। না, এবার সে আর ট্রেনের ভেতরে যায়নি। সে এবার ঠিকই ট্রেনের বাইরে স্টেশন প্ল্যাটফর্মে অবস্থান করেছে। চোখে মুখে তার প্রশান্তির ছাপ। ট্রেনের ভেতরে থাকা 4 সদস্য ও মায়া বেশ খুশি। স্বাধীন বলে, মায়া, এবার তুমিও নেমে এসো। স্বাধীনের কথা মতো মায়া ট্রেন থেকে নামতে যায়, কিন্তু সে দরজার কাছে আসতেই দরজার কাছে এক অদৃশ্য দেওয়াল সে আটকে যায়। সেই অদৃশ্য দেওয়াল সে পার করতে পারে না। মায়া বলে, আমার মনে হয় না আমি এখান থেকে বের হতে পারবো। এখানে এক অদৃশ্য দেওয়াল আমাকে বারবার বাধা দিচ্ছে। আইরিন বলে, স্বাধীন, তুমি তোমার ক্ষেত্রে টাইম লুপ ভাঙতে পেরেছো, কিন্তু এই ট্রেনের অভিশাপ ভাঙতে পারোনি। তুমি এই ট্রেনে খুব বেশি সময় আটকে ছিলে না, তাই তুমি টাইম লুপ ভেঙে বের হতে পেরেছো। কিন্তু মায়া প্রায় 1 মাস এখানে আটকে আছে, তাই যদি না এই ট্রেনের অভিশাপ কাটে, তাহলে মায়া এখান থেকে বের হতে পারবে না। এই ট্রেনের অভিশাপ তাকে বের হতে দেবে না। আইরিনের কথা শেষ হতেই ট্রেন আবার চলা শুরু করে। মায়া এক অদ্ভুত মায়াবী চাহনিতে তাকিয়ে থাকে বাইরের দিকে। স্বাধীনের কাছে কিছুই করার থাকে না, শুধু ট্রেনের চলে যাওয়াটা দেখা ছাড়া। কিছুক্ষণের মধ্যেই পুরো প্ল্যাটফর্ম আকস্মিক কুয়াশায় কেটে গেল। নেই কোনো ট্রেনের আওয়াজ, নেই কোনো মানুষের আওয়াজ, শুধু মাঝে মাঝে শোনা যায় কিছু কুকুরের চিৎকার। ট্রেনটিকেও আর দেখা যাচ্ছে না। স্বাধীন ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে এখনো সেখানেই। কতক্ষণ এভাবে যে দাঁড়িয়েছিল সেটা তার নিজের কাছে অজানা। সে পাশের বেঞ্চে গিয়ে বসে। এরপর কখন যে ক্লান্তিতে সেখানে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। মানুষজনের হট্টগোলে ঘুম ভাঙে তার। চোখ হালকা খুলতেই সূর্যের আলোর ঝলকানিতে আবারও চোখ বন্ধ করে নেয় সে। এরপর ধীরে ধীরে আবারও চোখ মেলে উঠে বসে। উঠে বসতেই দেখতে পায় পুরো স্টেশন মানুষ দিয়ে ভরা, যেন রাতের ঠিক বিপরীত। যেখানে রাতের বেলা মানুষের ছায়া পর্যন্ত দেখা যায় না, সেখানে দিনের বেলা পা ফেলার জায়গাটুকুও নেই। এসব নিয়েই ভাবছিল স্বাধীন, তখন তার পকেটে থাকা ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতে করতে কল কেটে যায়।
তার ফোনে স্ক্রিনে স্পষ্ট লেখা আজকের তারিখ 23 নভেম্বর। সে বুঝতে পারে ট্রেনের ভেতরে 4 রাত কেটে গেছে তার। এসব ভাবতে ভাবতে আবারও ফোন বেজে ওঠে স্বাধীনের। স্ক্রিনে ভেসে ওঠে নীলের নাম। ফোন রিসিভ করতেই নীল বলে, কোথায় তুই এখন? আর 3 দিন ধরে তোর ফোন বন্ধ। আবার তোর বাসায় কথা বলে বুঝলাম বাসাতেও যাসনি, ব্যাপার কি? স্বাধীন বলে, একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, বাসায় যাব একটু পরেই। নীল বলে, আচ্ছা ঠিক আছে যা, আর গিয়ে ফোন দিস। নীলের সাথে ফোন আলাপ শেষ করে স্বাধীন স্টেশন থেকে বের হয়ে আসে। এই স্টেশন থেকে ট্রেনে ওঠার আর বিন্দুমাত্র ইচ্ছা বা সাহস নেই তার কাছে। বাইরে সে একটি সিএনজি বুক করে সে গোধূলিপুর তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি শেষে নিজ বাসায় এসে পৌঁছায় সে। বহুদিন পর নিজের ছেলেকে বাসায় পেয়ে বেশ খুশি মিসেস কায়রা বেগম। একই সাথে কায়ানাত ও নিজের বড় ভাইকে পেয়ে বেজায় খুশি। কিন্তু তার খুশি তখনও মাটি হলো যখন শুনতে পায় তার ভাই তার জন্য কানাডা থেকে কোনো গিফট সাথে করে নিয়ে আসেনি। কিন্তু তার লাগেজ আর সব ব্যাগ যে ওই ট্রেনে রয়ে গেছে তা কি করে বলবে সে। তাই এক মিথ্যা আশ্বাস দেয় বোনকে। স্বাধীন বলে, রাগ করে না বনু, তোর জন্য অনেক বড় গিফট কিনেছিলাম, ওইটা আমাকে সাথে করে আনতে দেয়নি, ওইটা 2-3 দিনের মধ্যে চলে আসবে। কায়নাত সত্যি? স্বাধীন বলে, হ্যাঁ। এবার কায়নাত খুশি হয়। অতঃপর নিজের সেই পূর্ণ রুমে ফিরে যায় স্বাধীন। রুম এখনো সেই আগের মতোই আছে, কিছুই বদলায়নি। রুমটা তার মা এভাবে গুছিয়ে রেখেছে যে এক ফোঁটা ময়লাও জমতে দেয়নি। দেখে মনেই হবে না এই রুমে কেউ কয়েক বছর থাকে না। রুম ফাঁকা আছে। সারাদিন আর বাড়ি থেকে বের হয়নি স্বাধীন। নিজের রুমেই কাটিয়ে দেয় সন্ধ্যা পর্যন্ত। এরপর রাত পর্যন্ত অফিসের জন্য সব কাগজ ঠিক করে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে আবার গা এড়িয়ে দেয় সে। রাত 2টা। হঠাৎই স্বাধীনের তৃষ্ণা পায়। অন্ধকারে টেবিলের কাছে গিয়ে গ্লাস হাতে পানি খাচ্ছে সে। গ্লাস নামানোর সাথে সাথে বুকের ভেতর হালকা কাঁপুনি বয়ে যায়। কারণ স্পষ্টই অনুভব করছে তার পিঠের খুব কাছে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে, যেন বরফের হাওয়ার মতো। সে ধীরে ধীরে পেছনে ফিরতেই যেন থমকে যায়। মায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সে আগের মতো নয়। তার চোখ দুটো রক্তিম, যেন অনেক রাত জেগে থাকা কোনো দানবের চোখ। ঠোঁট ফেটে রক্তের রেখা বয়ে যাচ্ছে। মুখের কোনো অদ্ভুত এক হাসি লেগে আছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার পা মাটিতে ছোঁয়নি। অস্বাভাবিক ভঙ্গিতে একটু ভেসে ভেসে এগিয়ে আসছে। স্বাধীন বলে, মায়া, তুমি এখানে? তুমি কি ট্রেন থেকে বের হতে পেরেছো? কিভাবে? কোনো উত্তর নেই। মায়ার ঘাড় হালকা একপাশে কাত হয়ে আছে, যেন হাড় ভেঙে গেছে। এক সময়ে সে হঠাৎ ঝাঁকুনি দিয়ে একবার স্বাধীনের সামনে এসে দাঁড়ায়। তার মুখ থেকে শোনা যায় এক কর্কশ বিদঘুটে আওয়াজ, আমাকে বাঁচাওনি, আমাকে বাঁচাওনি কেন? আমি তোমায় মেরে ফেলবো। এক মুহূর্তের মধ্যেই তার হাতগুলো স্বাধীনের গলা টিপে ধরে। হাতগুলো অস্বাভাবিক ঠান্ডা, বরফের মতো জমে থাকা। গলার চাপ এত তীব্র যে স্বাধীনের চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠেছে। সে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মায়ার হাত যেন লোহার শিকড়ের মতো শক্ত হয়ে আছে। ঘরটা হঠাৎ কাঁপতে শুরু করে। জানালা জোরে আছড়ে বন্ধ হয়ে যায়। ঘড়ির কাঁটা থেমে যায়, আর মায়ার মুখ একেবারে কান পর্যন্ত চলে আসে। লালচে চোখের ভেতর অন্ধকারে গহ্বরের মতো ভয় ছড়িয়ে পড়ে। মায়া বিদঘুটে কণ্ঠে বারবার বলতে থাকে, আমাকে বাঁচাওনি, আমি তোমাকে মেরে ফেলবো। স্বাধীন আর শ্বাস নিতে পারছে না। এক পর্যায়ে স্বাধীন খুব জোরে চিৎকার করে ওঠে। সে নিজের আশেপাশে তাকায়, না, কোথাও মায়া নেই। আর সে তো বিছানায় বসে আছে। তার মানে সে স্বপ্ন দেখেছিল। কিন্তু এমন স্বপ্ন কেন? এটা কি মায়ার কোনো বার্তা ছিল, নাকি শুধুই স্বাধীনের মতির ভ্রম? স্বাধীন বুঝতে পারে মায়ার তাকে দরকার। মায়া এখনো সেই ট্রেনে আটকা আছে, আর আজকের রাত পার হয়ে গেলে আর মাত্র 3 দিন থাকবে। এরপর মায়াও চিরতরে সেই ট্রেনের বাকি লোকদের মতোই হয়ে যাবে। কিন্তু কিভাবে মায়াকে বাঁচাবে সে? মায়াকে বাঁচাতে হলে যে ট্রেনের অভিশাপ ভাঙতে হবে, আর ট্রেনের অভিশাপ কিভাবে ভাঙবে সে তাও জানে না। রাত 10টা। স্বাধীন নীলাবরী এক পুরনো লাইব্রেরিতে এসেছে। এই লাইব্রেরির এক আলাদা বৈশিষ্ট্য হলো এখানে প্রতিদিনের নিউজ পেপার সংরক্ষণ করে রাখা হতো।
এবং বড় কোনো কিছু দেশে ঘটলে সেটা নিয়ে নিজেরা একটা প্রতিবেদন বানিয়ে সেটা ডকুমেন্ট বানিয়ে রাখতো। তবে লাইব্রেরিটা বর্তমানে দেখতে গেলে এক পুরনো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 5 বছর আগে এক অগ্নি দুর্ঘটনায় এই লাইব্রেরির প্রায় 70% বই, ডকুমেন্ট, নিউজ পেপার সবাই নষ্ট হয়ে যায়। এই লাইব্রেরি এরপর থেকেই বন্ধ। এখানে কারো আসার কোনো পারমিশন নেই। স্বাধীন দিনের বেলা এখানে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা করে। গার্ডকে অনেক রিকোয়েস্ট করলেও কোনো আশানুরূপ ফলাফল না পাওয়ায় সে রাতের বেলা দেওয়াল টপকে ভেতরে ঢোকে। দেওয়াল টপকিয়ে ঢোকাটাকেই সঠিক পথ হিসেবে বেছে নেয়। ভেতরে পুরো অন্ধকার, এক ফোঁটা আলো নেই। স্বাধীন নিজের হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে যতটুকু সম্ভব দেখে নিচ্ছে। হঠাৎ তার চোখ যায় একটা সেলফের দিকে। সেখানে পূর্ণ নিউজ পেপার সংগ্রহ করা রয়েছে। স্বাধীন সেখান থেকে 1998 সালের 17ই নভেম্বর নিউজ পেপার খুঁজছে, কিন্তু না, সেখানে নেই। সেখানে 1999 সাল থেকে নিউজ পেপার রয়েছে। স্বাধীন হতাশ হয়ে সেখানেই বসে পড়ে। হয়তো নেই এখানে সেটা যা সে এখানে খুঁজতে এসেছে। পরক্ষণেই স্বাধীনের হাতে লেগে কিছু ডকুমেন্ট পড়ে যায়। স্বাধীন সেখানে মোবাইলের আলো ধরে। স্বাধীনের মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। হয়তো সে যা চাইছে তা তার কাছে চলে এসেছে। রাত 11:50। নীলাবরী স্টেশন সম্পূর্ণ ফাঁকা। সেই প্রথম দিনের মতো। স্টেশনে একটা মানুষ তো দূরের কথা, একটা মাছিও নেই। যেখানে শুধু দাঁড়িয়ে আছে স্বাধীন। আশেপাশে তেমন কোনো আলো নেই। 2 থেকে 3টা ল্যাম্পপোস্ট আর মৃত আলো এসে পড়েছে স্বাধীনের মুখে। আজ শেষ দিন। আজকে যদি কোনোভাবে স্বাধীন এই ট্রেনের অভিশাপ ভাঙতে না পারে, তাহলে মায়াকে কোনোদিন আর বাঁচাতে পারবে না। আর আজও যে খুব বেশি সময় আছে তাও নয়। নীলাবরী স্টেশন থেকে প্রায় 40 মিনিট সময় পাবে স্বাধীন এই অভিশাপ ভাঙার জন্য। এরপরেই ট্রেন সেই নদীতে গিয়ে পড়বে। আর মায়ারও 37 দিন পূর্ণ হবে এই ট্রেনে। ফলে মায়া আর কোনোদিন এই ট্রেন থেকে বের হতে পারবে না। ঠিক 12:01 সেই ট্রেন কুয়াশা ভেদ করে স্টেশনে এসে ঠেকল। স্বাধীন কেবিনের দরজা দিয়ে ট্রেনের ভেতরে প্রবেশ করে। কেবিনের ভেতরে ঢুকতেই দেখে সেখানে সাদাব, সায়মা, আরাফ, আইরিন নিজেদের সিটে এসে, আর মায়া এক কোণে সিটে মুখ ভার করে এক অজানা ভয় নিয়ে বসে রয়েছে। স্বাধীন ট্রেনের ভেতরে যে প্রবেশ করেছে এটা কখনো কেউ বুঝতে পারেনি। তাই স্বাধীন নিজেই বলে উঠল, কি ব্যাপার, সবাই এমন মন খারাপ করে বসে আছো কেন? স্বাধীনের আওয়াজ পেয়েই সবাই দরজার দিকে তাকায়। স্বাধীনকে দেখে সকলেই চমকে ওঠে। সব থেকে বেশি চমকে যায় মূলত মায়া। মায়া বলে, স্বাধীন, তুমি তুমি আবার ট্রেনে উঠতে গেলে কেন? একবার তো বেঁচে গিয়েছিলে, এবার সব জেনে শুনে ট্রেনে উঠলে কেন? এক্ষুনি নেমে যাও। মায়ার কথা শেষ না হতেই ট্রেন আবারও তার বিদ্যুতের গতিতে চলতে শুরু করে। স্বাধীন কিছুটা উপহাসের সুরেই বলে, ট্রেন বোধহয় চাইছেন আমি নেমে যাই। সাদাফ, কিন্তু তুমি আবার ট্রেনে উঠলে কেন? জবাবে স্বাধীন বলে, আজ মায়ার 37 দিন পূর্ণ হতে চলেছে, তাই আমি একবার শেষ চেষ্টা করতে চাই এই ট্রেনের টাইম লুপ আর অভিশাপ ভাঙার। আরাফ বলে, কিন্তু কিভাবে করবে এসব তুমি? কোনো উপায় আছে তোমার কাছে? স্বাধীন বলে, আমি এই 2 দিন এই ট্রেন নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেক কিছু জানতে পেরেছি এই ট্রেন সম্পর্কে। এর মাঝে এমন একটা তথ্য পেয়েছি যার জন্য এই ট্রেনের অভিশাপ ভাঙতে পারে। আমি সেই চেষ্টাই করব। মায়া বলে, কি জানতে পেরেছো তুমি? স্বাধীন বলে, এখন এত কিছু বলার সময় নেই। আমাকে এই ট্রেনের গার্ড কেবিনে যেতে হবে, যেটা কেবিনের পরেই। তোমরা আমার পিছু পিছু এসো, আমার কাছে বেশি সময় নেই। স্বাধীন আর দেরি না করে ট্রেনের শেষের কেবিনের দিকে ছোটা শুরু করে। এই ট্রেনের একদম শেষের কেবিন হলো গার্ড কেবিন। স্বাধীন কেন সেখানে যেতে চাচ্ছে তা সকলেরই অজানা। কেবিনে কোনো লোক না থাকায় কোনো সমস্যা ছাড়াই স্বাধীন কেবিন পার করে শেষের গার্ড কেবিনে চলে আসে। সেখানেও কেউ ছিল না। স্বাধীন দেরি না করে গার্ড কেবিনের দরজা খুলে ফেলে। দরজায় জং ধরা থাকলেও খুব বেশি সময় লাগে না সেটা খুলতে স্বাধীনের। গার্ড কেবিনে প্রবেশ করেই স্বাধীন সেখানে থাকা ট্রেনের মাইক অন করে দেয়। স্বাধীন চাইছে যে যা বলবে এখন তা এই ট্রেনের উপস্থিত সকলে যেন শুনতে পায়। তাই ট্রেনের মাইক অন করে বলতে শুরু করে, আপনারা যারা এই ট্রেনটিকে অভিশাপ দিয়ে অভিশপ্ত করে রেখেছেন তারা সকলেই দয়া করে আমার কথাটা শুনুন। আপনারা এক ভুল ধারণা নিয়ে রয়েছেন এখনো। আপনারা এক ভুল ধারণার মধ্যে দিয়ে এই ট্রেনকে অভিশপ্ত করে রেখেছেন, যার জন্য আপনারা মারা যাওয়ার পরে মুক্তি পাচ্ছেন না।
স্বাধীন মাইকে কথা বলা শুরু করার সাথে সাথে ট্রেনের সবাই গার্ড কেবিনের দিকে আসা শুরু করে। তাদের চলার ধরন আর দেহের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা কেউই চাইছিল না স্বাধীন আবার ট্রেনে উঠুক। এবার আর তারা স্বাধীনকে বাঁচতে দিতে চায় না। তারা ক্রমশ আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছে গার্ড কেবিনের দিকে। আর এক একজনের আসার পথে যদি তাদের মধ্যেই কেউ বাধাপ্রাপ্ত হয়, ভুলবশত তারা তাদেরকে মেরে ফেলছে। কিন্তু স্বাধীন এতে ভীত হয় না। সে আবারও বলতে শুরু করে। স্বাধীন বলে, ১৯৯৮ সালের ১৭ই নভেম্বর আমাদের এই ট্রেন নীলাবর স্টেশন থেকে যাত্রা শুরু করার পরও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। আপনাদের ধারণা সেই দুর্ঘটনা ইচ্ছা করে ঘটানো হয়েছিল, কারণ ট্রেনের লাইন নদীর সাথে যুক্ত ছিল। কিন্তু তা ভুল। ট্রেনের লাইন মূলত ঠিকঠাকই ছিল, কিন্তু ট্রেন যখন ওভার ক্রসিং করে তখন ঠিক লাইনে ক্রস করতে পারেনি। আর ট্রেন ভুল করে পাশের একটা লাইনে চলে যায়। আর সেই লাইনটির কাজ তখনও চলমান ছিল, তবে নদীর সাথে সংযুক্ত ছিল না। ট্রেন একবার ভুল লাইনে আসার পরেও সেটা পুরোপুরি লাইন থেকে আলাদা হয়ে মাটিতে নেমে আসে। আর ট্রেনের স্পিড অনেক বেশি থাকায় তা সেখানে না থেমে পাশের সেই নদীতে গিয়ে পড়ে যায়। এরপর প্রশাসন থেকে ট্রেনকে নদী থেকে তোলার ব্যবস্থা করা হয়, কিন্তু এই নদী অনেক বেশি গভীর থাকায় তুলতে অসক্ষম হয়। এরই সাথে এই নদীতে এক ধরনের কেমিক্যাল ছিল তখন, যার প্রভাব এখনও প্রায় আছে। কিছু ডুবুরি ট্রেন থেকে আপনাদের উদ্ধারের কাজ করতে এসে কেমিক্যালের প্রভাব নিজেদের দেহে নাড়াচাড়া করতে পারেনি, যার ফলে একসময় তারাও এই নদীতে ডুবে মারা যায়। আর এজন্যই ট্রেন উদ্ধারের কাজ বন্ধ করা হয়। সকলে অনেক চেষ্টা করেছে আপনাদের উদ্ধার করার, কিন্তু অসক্ষম হয়েছে। কিন্তু আপনারা যে ভুল ধারণা নিয়ে রয়েছেন যে কোনো চেষ্টাই করা হয়নি, এটা সম্পূর্ণ ভুল। স্বাধীনের কথা শেষ হতেই ট্রেনের সকলে একদম শান্ত হয়ে যায়, যেন তারা এমন কিছু জানতে পেরেছে যেটা না জেনেই তারা অনেক বড় ভুল করেছে। ইতিমধ্যেই সকলে গার্ড কেবিনের সামনে চলে আসে। তাদের মধ্যে থেকে একজন বৃদ্ধ সামনে এগিয়ে আসে। বৃদ্ধটিকে দেখে স্বাধীন একদম অবাক হয়ে যায়। উনি তো সেই লোক যে স্বাধীনকে প্রথম দিন স্টেশন থেকে চলে যেতে বলেছিল। সেই বৃদ্ধ লোকটি স্বাধীনের কাছে এসে বলে, তুমি যা বলছো তুমি যা বলছো তা যে সত্যের প্রমাণ কি? স্বাধীন বলে, আছে, এই যে। এরপর স্বাধীন নিজের হাতে থাকা একটু পুরনো নিউজ পেপার আর একটা হাতে লেখা ডকুমেন্ট সেই বৃদ্ধের দিকে এগিয়ে দেয়। সেই নিউজ পেপারে স্বাধীন যা যা বলেছে হুবহু তাই লেখা। একই সাথে ডকুমেন্টটিতেও এমন কিছু লেখা থাকার পাশাপাশি কিছু ছবি রয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ট্রেন উদ্ধারের কাজ করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপর স্বাধীন আবার বলতে শুরু করে, আপনারা যদি আসলে বুঝতে পারেন যে আপনারা ভুল ধারণা নিয়ে এই লুপে আটকে ছিলেন, তাহলে দয়া করে অভিশাপ তুলে নিন আর এই লুপটাকেও ভাঙুন। স্বাধীনের কথা শেষ হতেই সেই বৃদ্ধ লোকটি ঘুরে তাকায় ট্রেনের বাকিদের দিকে, চোখের ইশারায় বুঝিয়ে দেয় স্বাধীন যা বলছে তা সত্যি। হঠাৎই আইরিন আতঙ্কিতভাবে বলে ওঠে, ট্রেন আবার নদীতে পড়তে চলেছে। ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে মায়া। ট্রেন নদীর খুব কাছে চলে এসেছে। সে স্বাধীনের হাত জোরে জড়িয়ে ধরে। হয়তো সে বুঝতে পেরেছে এবার আর সে বাঁচবে না। স্বাধীনও এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। কি ব্যাপার, এখনো তো কোনো পানির স্পর্শ পেলাম না? স্বাধীন ভাবছে। স্বাধীন চোখ খোলে, তাকিয়ে দেখে ট্রেন নদীর ঠিক কাছে গিয়ে থেমে গেছে। স্বাধীন সেই বৃদ্ধের দিকে তাকায়। বৃদ্ধের চোখের চাহনি বলে দিচ্ছে স্বাধীন জিতে গেছে। সে পেরেছে ট্রেনের অভিশাপ ভাঙতে। এরপর চোখের এক পলকে ট্রেন নীলাবরী স্টেশন চলে আসে। বৃদ্ধ বলে, ট্রেন থেকে তোমরা দুজনেই নেমে যাও। শুধু তোমরা দুজনেই পেরেছো এই 37 দিন পূর্ণ হওয়ার আগেই এই ট্রেনের অভিশাপ ভাঙতে। আজ থেকে আর এই ট্রেন অভিশপ্ত নয়। তোমরা নেমে গেলে এই ট্রেনের সকল অভিশপ্ত আত্মা মুক্তি পাবে। ট্রেনও আর কোনোদিন আসবে না। মায়া বলে, আমাদের আগে যারা এই ট্রেনের লুপে আটকে গিয়েছিল তাদের কি হবে? বৃদ্ধ তখন উত্তরে বলে, তারা ইতিমধ্যে মারা গেছে। তারা আমাদের মতো এখন আত্মা। তারাও আমাদের মতোই মুক্তি পাবে, তবে জীবিত হতে পারবে না। তোমরা নেমে যাও, দেরি করো না, সময় নেই বেশি। স্বাধীন মায়ের হাত ধরে ট্রেন থেকে নেমে আসে। ট্রেনের ভেতরে থাকা প্রতিটি মানুষ যেন তাদেরকে বিদায় জানায়। সাদাফ, সায়মা, সারাফ, আইরিন ও বেশ খুশি। তারা এমনভাবে তাকিয়ে আছে যেন তাদের অনেক বছরের চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে। স্বাধীন আর মায়া ট্রেন থেকে নেমে আসতেই ট্রেন আবারও চলতে শুরু করে। দারুণ এক হুইসেল দিয়ে ট্রেনটা হারিয়ে যায়। স্টেশনে শুধু দাঁড়িয়ে থাকে স্বাধীন আর মায়া। স্বাধীন বলে, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি বাড়িও যাবে? মায়া বলে, যাব। শুধু ভাবছি
এটা কি আসলেই ঘটছে নাকি স্বপ্ন দেখছি? স্বাধীন বলে, মাঝে মাঝে এমনও কিছু হয় যা দেখতে স্বপ্ন হলেও একদম বাস্তব লাগে। আবার বাস্তবেও এমন কিছু হয় যা একদম স্বপ্নের মতো। আর কিছু স্ট্র্যাটেজি ভাঙা সহজ মনে হলেও তা আসলে ভেঙেছে কিনা তা আসলে বলা মুশকিল। মায়া বলে, মানে? উত্তরে স্বাধীন বলে, কিছু না, চলো যাওয়া যাক। স্বাধীন আর মায়া স্টেশনের বাইরের দিকে যাওয়া শুরু করে, কিন্তু স্বাধীনের মাথায় কিছু প্রশ্ন এখনো থেকেই যায়। স্বাধীনের এই ট্রেনের লুপে আটকা পড়া আর বের হয়ে যাওয়ার কি শুধু একটা নিয়তির খেলা, নাকি আর পেছনের কিছু রহস্য লুকিয়ে আছে? স্বাধীন আর মায়ার লকেট দেখে আক্রমণাত্মক হয়ে ওঠা সাদাব হুট করে শান্ত কেন হয়ে যায়? একই সাথে সায়েমা, আরাফ, আইরিনও বেশ ভালো ব্যবহার করে। মায়ার কাছে একই লকেট থাকা কি আসলে কাকতালীয়? লাইব্রেরিতে আগুন লেগে যাওয়াটা কি শুধুই স্বাভাবিক কিছু ছিল? আর সেই বৃদ্ধ ট্রেনে কিভাবে গেল? যদি সেই লুপ কেউ ভাঙতে নাই পারে, তাহলে বৃদ্ধ ট্রেনের ভেতরে কিভাবে এসেছিল? আর সে স্বাধীনকে ট্রেনে উঠতে মানাই বা কেন করেছিল? এই সব প্রশ্নের উত্তর হয়তো কেউ জানে না, হয়তোবা সবাই জানে কিন্তু আবার কিছুই জানে না। আর এর উত্তর আসলে অজানা থাকবে। আর এর উত্তর আসলে অজানা থাকবে, নাকি সিজন 2 তে এগুলোর অবসান ঘটবে, সেটাই সময় বলে দিবে।